আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি তোমাদের রাস্তার আজকে তোমাদের অঙ্ক ক্লাস নিব ইনশাআল্লাহ। তো তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি একটু আমাকে জানাও তো বাচ্চারা। সবাই কি আমার কথা শুনতে পারতেছো? বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুমাইরা। আই এম ফাইন। হাউ আর ইউ হুমাইয়া? তুমি কেমন আছো? বলো। আদাব স্যার, আদাব। দেবজিৎ, জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, তোমার একটু কমেন্ট গুলো নিয়ে নেই। আফনান, এভরিথিং ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি তোমাদের ম্যাথ ক্লাস নিব। যে অধ্যায়টা আগে হয়ে গিয়েছে গণিতের উপরে, আজকে তোমাদের একটু এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো। স্যার, আপনার বার্থডে কবে? দেবজিৎ কুমার রয়। আমার বার্থডে বার্থডে 25শে মে মনে হয়, বা 5ই মে, জানা নাই। সাদাকাত, কেমন আছো ভাইয়া? সাইদা, হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। তো যাই হোক, সবাই চলে এসেছো মোটামুটি, যারা রেগুলার ক্লাস করো। আজকে তোমাদের দিনটা অনেক ভালো যাচ্ছে আশা করি। তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো, তার আগে আমি একটু পানি খেয়ে আসি। ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। সাউন্ড বোর্ড স্ক্রিন ক্লিয়ার অলসো, থ্যাংক ইউ আফনান। ওকে, আহসাব, আহসাব আলী কোথায় আছো? আহসাব আসো নাই এখনো? আচ্ছা, হুমাইরা। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি। চলে আসলাম তোমাদের মাঝে। সাইদ হাসান, হ্যালো। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই চলে এসেছো। তো আমি ক্লাসটা শুরু করি। যেহেতু রাত্রে ক্লাস, তো আমি দেরি করব না, কারণ রাত্রে ক্লাসে দেরি না করে উত্তম, নাকি? কি বলো তোমরা? তো তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছো, আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? কি প্র্যাকটিস করব? এমসিকিউ, নৈর্ব্যক্তিক। যে তোমাদের নৈর্ব্যক্তিক গুলা যে হয়, সেগুলো কিভাবে হয় এগুলো একটু আমি তোমাদের জানাবো। দেখো, সর্বপ্রথম আমাদের কি আছে? পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীক কয়টি? পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীক কয়টি? এটা আমরা একটু জানবো এবং আমি চেষ্টা করব প্রতিটি এমসিকিউ এ মানে বিস্তারিত তোমাদের সাথে আলাপ করতে। ঠিক আছে? তো তোমাদের আমি ক্লাসের একটা করে অঙ্ক বুঝাবো। ধন্যবাদ আবিদা, তোমার আইসিটি ক্লাস ভালো লাগার জন্য। 9টি। ওকে আফনান। আফনান, ইউ আর ফ্রম শেখ ফ্যামিলি। ইয়েস, আই এম ফ্রম শেখ ফ্যামিলি আফনান। এন্ড তোমার ফ্যামিলির সারনেম কি বাবা? নওরিন। ওকে, চলো তো আমরা, আমি জানি তোমরা এখানে অনেক কোশ্চেন জানবা, কারণ এটার উপর তোমাদের যথেষ্ট ক্লাস হয়েছে। আমি একটু এগুলো রিক্যাপ করে দেব, এক্সপ্লেনেশন করে দিব, যেন তোমরা আরো ভালো বুঝতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করে দেই। তো দেখো, আমরা যদি তোমাদের বলি যে এই যে আমাদের অঙ্কটা যে আছে, অঙ্ক, অঙ্ক কি বা সংখ্যা কি? যখন কোনো চিহ্ন দ্বারা গণনার কাজ করা হয়, তখন তাকে অঙ্ক বলা হয়ে থাকে, তাই না? এটা তোমরা অনেকেই জানো যে যখন, আচ্ছা, আসলে দেখো, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার, এটা আবার কেমন কথা? আমরা তো জানি চিহ্ন তো চিহ্নই, তাই না? সেটা আবার সংখ্যা প্রকাশ করার জন্য তো একটা ধরনের চিহ্ন থাকতেই পারে, স্বাভাবিক। এটা আবার লেখার কি আছে? দেখো, আজ থেকে যখন মনে করো যে সংখ্যাগুলো আবিষ্কার হয়েছিল না, তখন কিন্তু মানুষ এইভাবে অঙ্ক লিখতো না। তখন তারা গণনা করতো। তোমরা ট্যালি অঙ্ক হয়তো করেছো এরকম ভাবে, 1 2 3 4 5, এরকম ভাবে তারা ট্যালি ব্যবহার করে মনে করে কি করতো, গণনার কাজ করে থাকতো, মানে এরকম একটা 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 করে লিখে লিখে। কিন্তু তারপরে একটা সময় আসলো যখন তারা এই গণনার কাজের জন্য দেখলো যে আমরা একটা চিহ্ন ব্যবহার করি। তো এই চিহ্নগুলোকে সাধারণত সংখ্যা বা অঙ্ক বলা হয়ে থাকে। তো এই সংখ্যা বা অঙ্কগুলো আসলে কয়টা? এই সংখ্যা বা অঙ্কগুলো আমি যদি তোমাদের বলি, তাহলে এই সংখ্যা বা অঙ্কগুলো হলো 0। এর বাইরে কি কোনো সংখ্যা আছে? পৃথিবীতে যত সংখ্যা দেখো, এই 9টা সংখ্যা দ্বারাই কিন্তু তৈরি, তাই না? তো এই সংখ্যাগুলোকে আমাদের পাটিগণিতের টোটাল সংখ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের পাটিগণিতের টোটাল সংখ্যা কয়টা? 10টা। ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এটা ছিল আমাদের ফার্স্ট এমসিকিউ। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। এখন বলো, তোমরা কি এটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। আব্দুল্লাহ, আই এম ফাইন আব্দুল্লাহ, তুমি কেমন আছো? হুমাইরা, স্যার আমাকে হুমাইরা বলে ডাকবেন। হুমাইরা, আমি তো তোমাকে হুমাইরাই বলে ডাকি আম্মু। আমার একটা ভাগ্নি আছে, বুঝছো, তার নাম হুমাইরা। তো তোমাকে আম্মু বলে ফেললাম, ভাগ্নি বানিয়ে ফেললাম। ঠিক আছে হুমাইরা? তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? বলো। ইয়া, আফনান, ইয়েস স্যার।
লাইবা বুঝেছি। হুমায়রা বুঝতে পেরেছো? আরোহা, ওকে আরোহা, ঠিক আছে আরোহা। আদিবা, ওকে আদিবা। কৃষ্ণা, কেমন আছো কৃষ্ণা? আদাব, আদাব। স্যার আজকে কোন ক্যাপচার করাচ্ছেন স্যার? আজকে কোন চ্যাপ্টার? আচ্ছা, আজকে তোমাদের হলো একদম প্রথম চ্যাপ্টারের উপরে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস হবে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার যেটা আছে তোমাদের সেটা। আচ্ছা, তো দেখো আমরা প্রথম অঙ্কটা জানলাম যে পাটিগণিতের সংখ্যা কয়টা হবে? হবে হলো 10টা, তাই না? 10টা, এটা আমরা জানলাম। তো এখন দেখো দ্বিতীয়, সার্থক অঙ্ক কয়টি? আচ্ছা, সার্থক অঙ্ক কি জানো? যে সকল অঙ্কের নিজস্ব মান আছে তাদেরকে বলা হয় সার্থক অঙ্ক। যে সকল অঙ্কের নিজস্ব মান আছে তাদেরকে বলা হয় সার্থক অঙ্ক। যেমন ধরো আমি যদি তোমাদের বলি যে সার্থক অঙ্কর কথা যদি আমি তোমাদের একটু বলি যে আমরা শূন্য ব্যতীত সকল অঙ্কেরই কিন্তু কি আছে? নিজস্ব মান আছে, তাই না? যেমন ধরো এখানে আছে 1, এটা একটা নির্দিষ্ট মান আছে যে এটা দ্বারা বোঝায় একটা ঘর বা একটা জায়গা তুমি নিতে পারো, এক অঙ্ক। 2 এর একটা নিজস্ব মান আছে, 3 এর একটা নিজস্ব মান আছে, এরকম আর কি। কিন্তু শূন্যের কিন্তু কোনো মান নেই, তাই না? শূন্যের কি নেই? শূন্যের কোনো নিজস্ব মান নেই। শূন্যকে বলা হয় অভাব ব্যাপক অঙ্ক, যেটা দ্বারা কোনো শূন্যতা বোঝায়, মানে যেটা দ্বারা কোনো কিছু নাই বোঝায় সেটাকে বলা হয় অভাব জ্ঞাপক, মানে যেটা দ্বারা কোনো অভাব বোঝায় সেটাকে বলা হয় অভাব জ্ঞাপক সংখ্যা। তো এই জন্য শূন্যটাকে বলা হয় অভাব জ্ঞাপক সংখ্যা। আর এই যে 1, 2, 3, 4 এগুলাকে বলা হয় কি? এগুলাকে আমাদের বলা হয়ে থাকে আমাদের সার্থক অঙ্ক। কি বলা হয়ে থাকে? সার্থক অঙ্ক। তো আমরা এখানে দুটা জিনিস জানলাম, সার্থক অঙ্ক কি, আরেকটা জানলাম হলো অভাব জ্ঞাপক অঙ্ক কি, ঠিক আছে? এখন দেখো একটা আছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয়? অঙ্কপাতন। আমরা জানি কোন সংখ্যাকে যদি অঙ্ক দ্বারা লেখা হয়, অঙ্ক মানে কি? এই যে 0, 1, 2, 3, 4 এগুলোকে বলা হয়ে থাকে কি? অঙ্কপাতন সংখ্যা। কি বলা হয়ে থাকে বাবারা? অঙ্কপাতন সংখ্যা। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এই চারটার ভেতর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু। নাবিয়া ইসলাম, যাদের নেই তারা স্কিপ করতে পারো, সমস্যা নেই। কারো কি কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হ্যাঁ আফনান, একদম ঠিক বলেছো। সাইদা বাড়ি, নো প্রবলেম স্যার, ওকে। এমসিকিউ 2, ওকে, ঠিক আছে। সবাই বুঝেছো? স্যার আপনি আমার পছন্দের স্যার। ধন্যবাদ নিশাত খান। সিমরান, চিহ্ন কাকে বলে এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, চিহ্ন, চিহ্ন বলতে বোঝায় যে কোনো একটা প্রতীক, ঠিক আছে? কোনো কি বাবা? প্রতীক, ঠিক আছে? এই যে ধরো আমরা এই যে লিখতেছি, এটা কি 2, এটাকে সরি, এই যে আমরা লিখতেছি আহ 1, এটা কি একটা চিহ্ন, তাই না? চিহ্ন বলতে বোঝায় কোনো একটা প্রতীক বা চেহারা বলতে পারো, এটাকে বলা হয় কি? চিহ্ন, ঠিক আছে? মানে চিহ্ন, সংখ্যা, চিহ্ন, এরকম আর কি। 3 নাম্বার আবার বুঝাবো? আদিবা আলী মাইশা, ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা কি ছিল? স্যার লেখা ভালো করে ভাবে দেখা যাচ্ছে না স্যার, লেখা ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, এখন কি লেখা দেখতে পারতেছো তোমরা? বলো, এখন কি দেখতে পারতেছো? হয়তো তোমার নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। আচ্ছা, আমাদের 3 নাম্বারটা কি ছিল? আচ্ছা, 3 নাম্বারটা ছিল দেখো, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? সংখ্যাপাতন। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি এখন দেখো, আমরা কিন্তু সংখ্যাকে 2 ভাবে লিখতে পারি, তাই না? একটা হলো কথায় লিখতে পারি, আর একটা হলো অঙ্কে লিখতে পারি, ঠিক কিনা? তো ধরো আমাদের আছে 100, কত আছে? 100। আচ্ছা, একটা কথা বলি, এই রুমের লাইটিং এ একটু সমস্যা আছে, বুঝছো তো? একটু কষ্ট করে দেখো। 100, 100, আমরা কিন্তু এটাকে এইভাবে কথায়ও লিখতে পারি, তাই না? 100। আচ্ছা, সংখ্যা আর অঙ্ক কিন্তু একই জিনিস, ঠিক আছে? আর অঙ্কবাদন বলতে বোঝায় তুমি যখন কোনো সংখ্যা, মানে এই যে 1, 0, 0 এগুলাকে তুমি যখন কোন অঙ্ক দ্বারা লিখবে, অঙ্ক মানে বোঝায় কি? অঙ্কের যে চিহ্নগুলো আছে সেগুলোকে বলা হয় অঙ্কের চিহ্ন। তো এগুলা কি? অঙ্কের চিহ্ন। 1 কি একটা অঙ্কের চিহ্ন, 0 কি একটা অঙ্কের চিহ্ন। তো এই অঙ্কের চিহ্নগুলা দ্বারা তুমি যখন, চিহ্ন মানে কি জানো? প্রতীক, ঠিক আছে? প্রতীক। যেমন ধরো
ব্যঞ্জন বর্ণের যে চিহ্নগুলো আছে সেগুলোকে একটা প্রতীক না, ক একটা প্রতীক, খ একটা প্রতীক, মানে আলাদা আলাদা চেহারা, এগুলাকে বলা হয় চিহ্ন। তো এই যে অঙ্কের যে চিহ্নগুলো আছে বা সংখ্যাগুলো আছে, এগুলো দ্বারা তুমি যখন একটা সংখ্যা লিখো তখন তাকে বলা হয় অঙ্কপাতন। তখন তাকে কি বলা হয়ে থাকে? অঙ্কপাতন। তো এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। না, আজকে কুইজ রাখি নাই তোমাদের, আজকে আর কুইজ হবে না, কারণ আজকে তোমাদের এমসিকিউ আমি লাইভ প্র্যাকটিস করাচ্ছি। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। তো দেখো পরবর্তীতে আমাদের কি আছে দেখি আমরা। আচ্ছা, পরবর্তীতে দেখো বলেছে 3 সংখ্যাটির ডান দিক থেকে দ্বিতীয় স্থানে 3-এর স্থানীয় মান কত? আচ্ছা, তো স্থানীয় মান বের করার কিন্তু আমরা নিয়ম জানি, যে আমরা যখন সংখ্যাগুলোকে লিখি তখন সর্বডানে যে সংখ্যাটা থাকে সেটাকে মান ধরা হয় একক, তারপরে সেটা 10 ভিত্তিক বা 10 গুণ আকারে বৃদ্ধি পায়, তাই না? তো এই যে দেখো ব্যাপারটা এরকম আর কি, যে ধরো আমি এরকম একটা সংখ্যা লিখি যে 1 2 0, ঠিক আছে, 120 আমি লিখেছি। তাহলে এর যে সর্বডানে যে সংখ্যাটা আছে, তোমরা যদি খেয়াল করো সবাই, এই যে ডানে একদম ডান পাশে তোমরা যে চিহ্ন বা সংখ্যাটা দেখতেছো, এই যে চিহ্ন আছে এটাকে আমরা বলি একক। এটাকে কি বলা হয়? একক। আর যখন এই সংখ্যাগুলো ডান দিক থেকে বামে যায় তখন 10 গুণ করে বৃদ্ধি পায়। কয় গুণ করে বৃদ্ধি পায়? 10 গুণ করে বৃদ্ধি পায়, ঠিক আছে, 10 গুণ করে বৃদ্ধি পায়। অর্থাৎ শূন্যকে তুমি যদি 10 গুণ বৃদ্ধি করো তাহলে কত হয়? 10, তাই না? আচ্ছা সরি, শূন্য না, তবে সরি আমি একটা জিনিস ভুল করেছি। আচ্ছা, তো দেখো ঠিকই ছিল, মানে একটু উলট পালট হয়ে গেছে, যাই হোক। তো দেখো এই যে শূন্য থেকে যখন তুমি বামে যাবা তখন সেটা 10 গুণ করে বৃদ্ধি পাবে, মানে যত বামে যাবা এরকম করে কি হবে? 10 গুণ করে বৃদ্ধি পাবে। যেমন ধরো প্রথমে যদি থাকে, এটাকে আমরা বলি একক স্থানীয় মান। কি বলি আমরা? একক স্থানীয় মান, তাই না? একক স্থানীয় মান। তারপরে 10 গুণ বৃদ্ধি পায়, মানে এটা হলো দশক। এটা কি? দশক, তাই না? দশক স্থানীয় মান। তারপরে দশকের তোমার 10 গুণ কি? শতক। 10-এর 10 গুণ কি? 10কে তুমি 10 দ্বারা গুণন দাও, কত হয়? 100। তার মানে এই যে এরকম করে যে বৃদ্ধি পায়, মানে আমরা যত ডান দিক থেকে বামে যাব আমাদের 10 গুণ করে বৃদ্ধি পায়। তো এরকম ভাবে আমরা ডান দিকের সংখ্যাটাকে বলি আমরা একক, তারপরেরটাকে বলি দশক, এটা আমি আসতেছি, আপাতত জাস্ট এটা বুঝো। আর তৃতীয় স্থানকে বলি কি আমরা? শতক। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, যে তোমরা যদি এই যে অঙ্কটা দেখতে পারতেছো আশা করি সবাই, এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে 3-এর স্থানীয় মান কত? মানে এই যে ডান দিক থেকে যদি তুমি দ্বিতীয় স্থানে যাও, মানে কি এই 3, তার মানে এটা কি? একক, এবং এটা কি? দশক, মানে 3-এর দশক, মানে 3 ইন্টু 10, তাই না? তার মানে কত হবে? 30। তার মানে এটার উত্তর হবে 30, ঠিক আছে? তো এটা কি বুঝতে পেরেছো নাকি বল? হ্যাঁ দেবজিৎ, বাংলা ব্যাকরণ পড়তেছো বাবা? ম্যাথ পড়তেছো? ম্যাথ পড়ো। 10 গুণ মানে 10-এর অধিক, মানে গুণ বোঝায়। তো শূন্য থেকে তুমি 10 গুণ যখন দাও তখন সেটা বোঝায় একক দশক। যাক মাশাল্লাহ, তোমরা অনেকে খুব ভালো পারতেছো, লেখা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা কি সবাই লেখা দেখতে পারতেছো না? বলো তো একটু আমাকে, ক্যামেরার কি সমস্যা হচ্ছে? একটু আমাকে জানাও তো। পাচ্ছি। পরজিৎ না। ওকে, তোমার হয়তো নেটওয়ার্ক সমস্যা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হিমেল। তো যাই হোক, চলো আমরা এই পর্যন্ত শিখলাম। তো এই জিনিসটা আমি দেখো এখানে মোটামুটি যতগুলা অঙ্ক আছে সেগুলা তোমার মানে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এগুলা, এই জিনিসটা আমি একটু তোমাদের বুঝিয়ে দেই যে আসলে এটা কিভাবে কাজ করে, তাহলে যারা বুঝো না তারা বুঝে যাবা, আর যারা বুঝো মাশাল্লাহ তারা তো অনেক ভালো পারো দেখতেছি। আহ তো দেখো আমাদের এই যে সংখ্যাগুলো আছে এটার সর্বডানে থেকে আমরা গণনা শুরু করি। কোন পাশ থেকে? সর্বডানে। তার মানে ডান থেকে গণনা শুরু করলে সর্বপ্রথম হয় একক, ঠিক আছে, একক। এবং
এরপরে যত বাম দিকে যাবে, আচ্ছা একটা কথা বলি, আবিদা আমাকে লিখেছিল যে 0 র 10 গুণ করলে তো 0 হয়, কিন্তু আসলে এটা কিন্তু 0 র 10 গুণ না, এখানে বোঝায় তার যে স্থানীয় মান আছে তার 10 গুণ, মানে 1-এর 10 গুণ। 1-এর 10 গুণ কত হবে? 10, তাই না? এরকম। তো এই যে 1 আছে, এই এখানে কি একক, মানে একক বোঝায়, এক, ঠিক আছে, এক ঘর। তাহলে ডান পাশের অঙ্ককে আমরা কি বলি? একক। তারপরে কি বলা হয়? দশক। তো এইভাবে আমরা কোটি পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি। কি করতে পারি? কোটি পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি। দেখো, তোমাদের যখন যে কোনো অঙ্কের স্থানীয় মান বলতে পারবে, ধরো আমি বললাম এটা 1, এটা বললাম 2, এটা বললাম 3, এটা বললাম 4, ধরো এই 4টা অঙ্ক দ্বারা বোঝায়। তো আমি জানতে চালাম 4-এর স্থানীয় মান কত, তাহলে কিন্তু আমরা দেখতেছি 4-এর স্থানীয় মান কত? 1000, তাই না? একক, দশক, শতক, হাজার, তার মানে 4 × 1000। বাংলা, বাংলিশ, ইংলিশ সব এক করে ফেলতেছি, সরি, কিছু মনে করো না বাবারা। তো দেখো, তার মানে কত হবে? 4 × 1000, তার মানে কত হবে? 4000, অর্থাৎ 4-এর স্থানীয় মান 4000। ঠিক আছে, এইভাবে তোমরা নির্ণয় করবা। তোমরা আগেও শিখেছো এবং আবারও আমি দেখাচ্ছি। তো যখন আবার যদি অজুদ বলে, তার মানে কি 4000-এর উপরে কি অজুদ? তো অজুদের ক্ষেত্রে মনে রাখবা সেখানে কি হয়? তোমার একটা শূন্য বেশি হবে। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে বললাম যে 5-এর স্থানীয় মান কত, তাহলে লিখবো 5-এর স্থানীয় মান হলো 5 × অজুদ, তার মানে 5 × 50, সরি 5000। ঠিক আছে, 5000 না, 50,000, তাই না? মানে 10,000 আর কি হবে, সরি সরি, ওলট পালট লেগে গেছে। তো এরকম ভাবে আমরা গুণন করে নিব। ঠিক আছে, তো এইভাবে তোমরা আসলে অঙ্কগুলো করবা। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। জারিফ, নিশি, জি, ওকে, কৃষ্ণা, ইয়েস। আচ্ছা, কারো কোনো সমস্যা হয়েছে? নৌরিন, ইয়েস স্যার। নিশাদ, জি স্যার। আচ্ছা, তোমাদের যাদের সমস্যা আছে তারাই শুধু অ্যান্সার করো। দেবজিৎ কুমার, হ্যাঁ অবশ্যই উত্তর দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি বুঝাইও দিব এবং তোমরা যারা পারো তারা উত্তর দিবা, কোনো সমস্যা নাই। ইজি, হ্যাঁ একদম ইজি, কারণ এই অধ্যায়টাই অনেক সোজা, তাই না? তো দেখো, আমরা কিন্তু শিখে নিলাম যে কিভাবে আমরা সংখ্যাগুলো স্থানীয় মান বের করব। যেমন এই যে অজুদের কথা বললাম, আমি যদি বলতাম 5-এর স্থানীয় মান কি, তার মানে কি 1000-এর 10 গুণ, তাই না? অজুদ 1000-এর 10 গুণ কত? 10,000। তার মানে আমরা তখন দিতাম 5-এর স্থানীয় মান অজুদ, অর্থাৎ 5 × 10,000। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের তার স্থানীয় মান বের করব। আচ্ছা, তো দেখো, এখান থেকে কিন্তু যেহেতু আমরা এটা চলে এসেছি, তাহলে আমরা এখান থেকে কিন্তু বলেও দিতে পারি কিভাবে আমরা গণনা করতে পারি, তাই না? এই জিনিসটা আমি শিখিয়ে দেই। আচ্ছা, আগে আমি পরে শিখাবো, আগে তোমাদের যেটা কোশ্চেনে চলে যাই। তো দেখো, এখন এইগুলা কিন্তু তোমরা খুব সহজে বের করতে পারবা, যে 3-3-এর দ্বিতীয় স্থানে 3-এর স্থানীয় মান কত, 4-2-3-এর সংখ্যাটি 2-এর স্থানীয় মান কত, এগুলো তোমরা সবাই পারবা, তাই না? তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, এখন কি বলেছে? 2, 0, 3, 4, 6, 9 কয়েকটি অঙ্ক, এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি? আচ্ছা, এটা বলো তো দেখি কোনটা হবে। আমাকে 9 নাম্বারটা উত্তর দাও তো দেখি, কে কে পারো। ভেরি গুড, তাই না? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। ঠিক আছে, তো এটা খুবই সোজা আর কি। পরবর্তীতে দেখো 10 নাম্বার কি বলেছে? এখানে বলেছে 2, 0, 3, 4, 6, 9, অর্থাৎ 2, 0, 3, 4, 6, 9 কয়েকটি অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আচ্ছা, মানে এই যে অঙ্কগুলো আছে এর ভেতর সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? উত্তর হবে 30, ঠিক না? ক্ষুদ্রতম সংখ্যা কি? যে সবচাইতে যে ছোট সংখ্যা সেটাকে বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো, এখানে সবচাইতে ছোট সংখ্যা কোনটা আছে? এখানে সবচাইতে ছোট সংখ্যা আছে হলো আমাদের, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে কিন্তু সবচাইতে ছোট সংখ্যা আছে 0, তাই না? তার মানে 0 আছে, তো 0 তো আসলে কোনো মান প্রকাশ করে না, তাই না? 0 কিন্তু কোনো মান প্রকাশ করে না, তো তার মানের জন্য আমরা এখানে 0-র পরে সবচাইতে ছোট সংখ্যা আছে আমাদের কোনটা? দেখো, এখানে কিন্তু 2 হবে না, বুঝছো? এখানে ভুলে 2 দিয়েছে, তো এখানে আমাদের 8 হবে। তো এই যে 0 আছে, এই 0-র পরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 3,
সেই জন্য আমাদের উত্তর হবে কত? 30। ঠিক আছে, কত হবে? 30 হবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। 10 নাম্বার ওইটা 2 হবে না, বুঝছো? ওখানে 8 হবে বা অন্য কোনো সংখ্যা হবে, কারণ 2 হলে তো 20 হতো, যেহেতু অপশনেই নাই, সেজন্য ওটা ভুল আছে। 11 ডি। হ্যাঁ, ভেরি গুড, 11 অঙ্ক হবে ডি। আচ্ছা, আব্বাস আলী মাইশা, হ্যাঁ দেখো, এখন আসো 11 নাম্বার। 11 নাম্বার দেখো কি বলেছে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? আচ্ছা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি বলতে বোঝায় যে অঙ্কটা সবচাইতে বড় হয় সংখ্যাগুলোর ভেতর, সেই সংখ্যাটাকে বোঝানো হয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের এখানে বলি 1, 2, 3, আমি এটা একটু ভালো করে বুঝাই, দেখো এখানে বুঝার আছে, অনেকে হয়তো পারো, ভেরি গুড, বাট অনেকে আছো যারা নতুন এসেছো, তাদের জন্য আমি একটু বুঝাই। যে দেখো, একটু খেয়াল করো যে এই 9টাকে কেন বড় অঙ্ক বলা হয়, কারণ কি এর স্থানীয় মান অন্য সকল অঙ্কর চেয়ে বড়। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে যদি কিছু সংখ্যা নেই, যে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম। তো দেখো, এই যে অঙ্কগুলো আছে, এই ক্ষেত্রে আমি যদি বলি আমি 5-এর জায়গায় আমি 9 বসাবো, এখানে কোনটা, কার স্থানীয় মান বেশি, 5-এর নাকি 9-এর? অবশ্যই 9-এর। আবার ধরো এই যে 3-এর জায়গায় যদি আমি 9 বসাইতাম, তাহলেও কিন্তু 3-এর স্থানীয় মান কত হইতো? একক, দশক, শতক, তার মানে কি 300 হইতো। কিন্তু 9-এর স্থানীয় মান কত হবে? হবে হলো 900। তার মানে আমরা বুঝতে পারতেছি, আমরা যে কোনো সংখ্যার জায়গায় যদি 9 বসাই, তাহলে তার স্থানীয় মান ওই আগের সংখ্যার চাইতে বেশি হবে। এই জন্য এটাকে বলা হয় এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম অঙ্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 20,070 সংখ্যা কমা ব্যবহার করে অঙ্কে লিখলে কোনটি সঠিক হবে? আচ্ছা দেখো, আমি যেহেতু অঙ্কে চলে এসেছে, তাহলে আমি তোমাদের একটু দুটা গণনা পদ্ধতি আমি একটু শিখিয়ে দেই। এই গণনা পদ্ধতিটা খুবই কাজের একটা জিনিস, যারা পারো তাদের জন্য রিকাপ হয়ে যাবে, এবং যারা পারো না তাদের জন্য জানা হয়ে যাবে। আব্দুল্লাহ হোসেন, ভেরি গুড। 9 লাইবা। খ, ওকে ঠিক আছে। আন্দিয়া, খ ঠিক আছে। আফনান, 12 বি, ওকে ঠিক আছে। আউসাফ, আনমিউটের কিছু নাই বাবা, তুমি পারো আমি জানি। বাহ, তোমরা অনেক ভালো পারো, ইনশাল্লাহ পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সাদাকাত, ওকে ঠিক আছে। জারিফা, কেউ একজন কমেন্ট করেছে দেখলাম, কে যেন? আফনান, ইয়াস স্যার, ইজি, হ্যাঁ খুবই ইজি। তো যাই হোক, চলো আমরা গণনা সম্পর্কে আমি একটু তোমাদের শিখাতে চাই, কারণ গণনাটা অনেকে ভুল করো পরীক্ষার খাতায়, অনেকেও পারো, বাট অনেকে আছো যারা ভুল করো। তো জিনিসটা একটু মন দিয়ে শেখো যে গণনাটা কিভাবে করতে হয়। এই যে তোমরা দেখতে পারতেছো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা সাধারণত আমাদের দেশীয় পদ্ধতিতে গণনার নিয়ম। ঠিক আছে, দেশীয় পদ্ধতিতে কি বাবারা? গণনার নিয়ম। তার মানে ধরো আমি কি বোঝাতে চাচ্ছি আর কি, সাধারণত গণনা করা হয় দুই ভাবে, তাই না? একটা হলো দেশীয় পদ্ধতি, মানে আমাদের দেশে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা, এবং আরেকটা হলো আন্তর্জাতিক পদ্ধতি। তো দেশীয় পদ্ধতিটা আগে আমরা একটু জেনে নিই। তো দেখো, দেশীয় পদ্ধতির নিয়ম হলো এরকম: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সংখ্যাগুলোর নিচে আমাদের ওই সংখ্যাটা বসাতে হয়, মানে যে সংখ্যাগুলো আমাদের দিতে হয়। তো দেখো, সাধারণত আমরা প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা বসাই। প্রত্যেকটা ঘরে কয়টা করে সংখ্যা বসাই? একটা করে সংখ্যা বসাই। মানে এই যে যত সংখ্যা দেখতেছো, সবগুলাতে আমরা একটা করে সংখ্যা বসাবো, একটার বেশি বসাবো না। শুধুমাত্র এই যে কোটি আছে, কোটির ঘরে আমরা যত খুশি তত সংখ্যা বসাবো, মানে এখানে কোনো লিমিট নাই, এটার কোনো লিমিট নেই। ঠিক আছে, এখানে তোমাদের যত খুশি তত সংখ্যা তোমরা বসাইতে পারো, কোনো লিমিট নাই। বাট এখানে যে নিয়মটা হলো সেটা হলো, তোমরা যখন লিখবা বা বলবা, তখন মনে রাখবা এই যে নিযুত আর লক্ষ আছে, এই দুইটাকে একত্রে বলতে হয়, এবং হাজার আর অযুত আছে, এগুলাকে কি বলা হয়? একত্রে বলতে হয়। ঠিক আছে, এবং কিভাবে একত্রে বলতে হয়? ধরো, মানে তোমার নিযুত আর লক্ষ যে দুইটা সংখ্যায় থাকবে, ওই দুইটা সংখ্যা তোমাদের একসাথে বলতে হবে, এবং অযুত আর হাজারে যে দুইটা সংখ্যা থাকবে, সেই দুইটাকে তোমার একসাথে বলতে হবে বা লিখতে হবে।
ফর এক্সাম্পল আমি যদি তোমাদের বলি, আমি ধরো এখানে কিছু সংখ্যা নিলাম, ইচ্ছা মতন আমি সংখ্যা নেই, ধরো এরকম আছে, লক্ষটা কেটে গেল, ব্যাপার না। ধরো এখানে আছে যে 20, 30, 4, 9, 2 এরকম সংখ্যা আছে, আর কোটিতে আছে 30। তার মানে দেখো এই সংখ্যাটা কি দাঁড়ায়, কোটি। কোটিটা কি, কোটিতে ও একাই 100, মানে ওর ঘরে যেটা থাকবে সে একাই বলবে, তার মানে 30 কোটি। তারপরে কত আছে, নিযুত, লক্ষ, তার মানে 20 লক্ষ। 30 কোটি 20 লক্ষ। অযুত, অযুত মানে কি হাজারের বেশি, 30,000, তাই না, 30,000। তার মানে দেখো 30 কোটি 20 লক্ষ 30,000। দেখছো আমি কিন্তু বলতেছি এই দুইটা এক, আমি কিন্তু বলতেছি না 2 লক্ষ, তাই না, আমি বলছি কি এই দুইটা একসাথে বলতেছি। 20 লক্ষ, 30 কোটি 20 লক্ষ, হাজার কিন্তু বলছি না 3,000, বলতেছি 30,000, তাই না, এরকম একত্রে বলবা। 30 কোটি 20 লক্ষ 30,492 টাকা, ঠিক আছে, 492 টাকা। তো এইরকম ভাবে তোমরা জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তো তোমরা কি গণনাটা বুঝতে পেরেছো বলো, নাকি আবার একটু বুঝিয়ে দিব? তো এটা ছিল আমাদের দেশীয় পদ্ধতির নিয়ম। এবং এই ক্ষেত্রে কমা দেওয়ার ক্ষেত্রে কি, কমা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা সর্বপ্রথম তোমরা কমা দিবা 3 ঘর পরে। কয় ঘর পরে? 3 ঘর। তারপরে থেকে দেশীয় পদ্ধতিতে 2 ঘর, মানে ডান দিক থেকে সর্বপ্রথম কমা দিবা কয় ঘর? 3 ঘর, এবং পরবর্তীতে দিবা 2 ঘর, ঠিক আছে। তো এই আর কি আমাদের দেশীয় পদ্ধতির নিয়ম। এখন আসো আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিটা কিভাবে লিখে যদি আমি একটু বলি তোমাদের, দেখো হাজার, এই পর্যন্ত নিয়ম আমাদের সেম। তারপরে আসে খেলা। তারপরে কি খেলা আসে? তারপরে খেলা আসে হলো একক, দশক, শতক, হাজার, বিলিয়ন। এক্ষেত্রে কিভাবে লিখতে হয় দেখো, এক্ষেত্রে লেখার নিয়ম হলো যে তোমরা এই যে মিলিয়ন আছে, মিলিয়ন লেখা ফেলেছি, সরি, যে আছে ব্যাপারটা, এখানে তোমাদের সেম কোটির মতন তোমরা যত সংখ্যা থাকে তোমরা লিখতে পারো, কোনো লিমিট নাই, 1, 0, 2, 1 লিখতে পারো, কোনো সমস্যা নেই, যত খুশি তত সংখ্যা তোমরা লিখতে পারো। কিন্তু তোমাদের বিলিয়নের ক্ষেত্রে 3টা অঙ্ক বসাইতে হবে, হাজারের ক্ষেত্রেও 3টা অঙ্ক বসাইতে হবে। এছাড়া বাদ বাকি সকল ঘরে 1 ঘর করে একটা করে অঙ্ক দিতে হবে। তার মানে তোমাদের যদি কোনো লেখা থাকে যে এই অঙ্কগুলো হিসাব করো, সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে আমাদের বিলিয়নে সবসময় 3টা করে অঙ্ক হবে। কয়টা করে অঙ্ক হবে? 3টা করে অঙ্ক হবে। হাজারে কয়টা করে অঙ্ক হবে? 3টা করে অঙ্ক হবে। এবং এছাড়া বাদ বাকি সবগুলাতে একটা একটা করে অঙ্ক হবে, এবং মিলিয়নের ঘরে একাধিক অঙ্ক বসতে পারে। এখন ধরো আমার এরকম আছে, আমি এই সংখ্যা আছে যে মিলিয়ন, আমি ধরো যে কোনো একটা সংখ্যা লিখলাম, যে আমাকে বলা হলো 30,2,000 টাকা, এটাকে লেখো। তো সেই ক্ষেত্রে কি করব দেখো, 30 মিলিয়ন, ঠিক আছে, কত মিলিয়ন? 30, 30 মিলিয়ন, তাই না। তো এই ক্ষেত্রে আমাদের এই যে 30 মিলিয়ন, আচ্ছা মিলিয়নের ঘরে চলে গেছি আমি, তো মিলিয়নের ঘরেই আমি লিখি, যেহেতু মিলিয়নই বলেছি, চলো 30 মিলিয়ন। 30 মিলিয়ন, তার মানে আমাদের এই যে ঘরটা আছে এখানে আমরা লিখবো কত? 30 মিলিয়ন, ঠিক আছে, 30 মিলিয়ন। আর কত টাকা? 20,000 টাকা। তাহলে দেখো 30 মিলিয়ন লিখলাম, এবং বিলিয়নে এসে তুমি কয়টা শূন্য দিবা? 3টা শূন্য দিবা। কয়টা শূন্য দিবা? 3টা শূন্য দিবা। এবং আমাদের বলেছে কি 20,000, কত হাজার? 20,000, তাই না, 20,000 টাকা। তার মানে 20,000 কিন্তু আমাদের 2টা ঘর হয়েছে, আর একটা ঘর ফাঁকা আছে, তার মানে সামনে আর একটা শূন্য দিবা, ঠিক আছে, কয়টা শূন্য দিবা? আর একটা শূন্য দিবা। এবং কত আছে? শতক, এই ঘরতে সবগুলোতে একটা করে 0 দিবা। এবং মনে রাখবা এগুলোর ক্ষেত্রে কমা হবে কয় ঘর করে? 3 ঘর করে। কয় ঘর করে? 3 ঘর করে, ঠিক আছে, প্রত্যেকটাতে 3 ঘর করে কমা হবে। তো এইভাবে আমরা আন্তর্জাতিক হিসাবটা করতে পারি। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। ও সরি, একটা জায়গায় একটু ছোট একটা মিস্টেক হয়ে গেছে, যে আমাদের আগে হবে মিলিয়ন, তারপরে হবে বিলিয়ন, সরি, আগে হবে মিলিয়ন, সেম নিয়ম আছে, আগে হবে কি মিলিয়ন, তারপরে হবে বিলিয়ন, মিলিয়ন, তারপরে কি হবে? বিলিয়ন, বিলিয়ন, ওকে। তো এটা আর কি। আর তোমাদের একটা কথা বলি, 1 মিলিয়ন সমান হলো 10 লক্ষ। কয় লক্ষ?
1 মিলিয়ন সমান হলো 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 10 লক্ষ। এবং 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। এই জিনিসটা একটু মনে রাখবা। তো এই ছিল আমাদের আর কি অঙ্ক। চলো আমরা এখন এমসিকিউ চলে যাই। তো দেখো বাদ বাকি অঙ্কগুলো আমি সেম নিয়মে রাখছি, যেন তোমাদের এই জিনিসগুলা আমি একটু বুঝাই দিতে পারি। তো আশা করি তোমরা এগুলো সবগুলাই পারবা। এবং দেখো এখানে আরগুলো তোমরা সবগুলা পারবা। এখানে একটা নিয়ম আছে, 200 কোটিতে কত বিলিয়ন, দেখি এটার আমার অ্যান্সার দিবা। তোমরা দেখি কে দিতে পারো। 20 নাম্বার, 20 নাম্বারটা অ্যান্সার দাও। 200 কোটিতে কত বিলিয়ন, দেখি কে পারো। এটা একটু অ্যান্সার দাও আমাকে। ভেরি গুড, সবাই পেরেছো, মাশাল্লাহ। 20, ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই পেরেছো। হ্যাঁ ঠিক আছে, সবাই কি হবে 20, 20 কোটি, 20 বিলিয়ন। 20 বিলিয়ন, 2 বিলিয়ন না, 20 বিলিয়ন হবে, 20 বিলিয়ন। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই খুব ভালো পারো। দেবজিৎ কুমার রয়, ভেরি গুড। বিলিয়ন, হ্যাঁ ঠিক আছে, 20 বিলিয়ন। যাক, যারা 20 বিলিয়ন লিখেছো তারা কংগ্রাচুলেশন, হয়েছে। তো এখন আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব। চলো, তোমাদের কমেন্ট গুলো নিয়ে নিলাম আমি। এখন আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব। আব্দুল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আফনান, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো চলো এখন আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এখন আসো গণিত সিকিউ এর ব্যাপারটা। তো দেখো আমাদের প্রথমে যে অঙ্কটা বলেছে যে 4 বিলিয়নে কত কোটি, 4 বিলিয়নে কত কোটি। আমরা মাত্র কিন্তু আমাদের অঙ্কটা করে আসলাম, যে মিলিয়ন বিলিয়নের অঙ্কটা আমরা দেখে আসলাম। তো এখন কিন্তু আমরা খুব সহজে এখানে বের করতে পারবো যে 4 বিলিয়ন সমান কত কোটি, তাই না? দেখো এই অঙ্কটা আমি তোমাদের এখানেই করিয়ে দেই, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবা যে 4 বিলিয়ন সমান কত কোটি হবে। 4 বিলিয়ন, আমি যদি বলি যে 1 বিলিয়ন সমান, 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান কত কোটি? সমান 100 কোটি, তাই না বাবারা? 100 কোটি, কোটি। তাহলে 4 বিলিয়ন সমান কত হবে? অবশ্যই বেশি হবে, তার মানে 4 গুণন 100, 100 কোটি, তার মানে কত হবে? 400 কোটি, 400 কোটি, 400 কোটি, ঠিক আছে। 4 বিলিয়ন সমান কত হবে? 400 কোটি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখো। আচ্ছা, সংখ্যাটাকে দেশীয় ও আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখতে বলতে বলেছে। এখানে 4 হবে না, কিছুই হবে না, জাস্ট মার্ক হবে, 4 চলে এসেছে। যাই হোক, কথায় লেখো। তো আমাদের সংখ্যা কি আছে? আমাদের সংখ্যা আছে, আমি এখানেই করে দেই। এই তো আমাদের সংখ্যা আছে, তাই না? তো দেখো এখানে আমরা, চলো আমরা দেখি কি কি ঘর আছে। একক, দশক, শতক, হাজার, অযুত,